আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তপন স্যারের চ্যাপ্টার শেষে যে এমসিগুলো আছে এগুলো আসলে তোমার সব জায়গায় কাজে লাগবে। তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় কাজে লাগবে। এই বইটাতে খুব গোছানোভাবে ক গুচ্ছ খ গুচ্ছ এই গুচ্ছ আকারে দিয়ে দিছে, এক একটা গুচ্ছের আন্ডারে ওই টপিকেরই প্রশ্ন দেওয়া শুধুমাত্র। এর ফলে তুমি কোনো একটা টপিক যদি ভালো মতো পড়ার পরে এগুলো খুব সুন্দর মতো প্র্যাকটিস করতে পারবা। তো আমরা শুরু করতে যাচ্ছি তরঙ্গ চ্যাপ্টারের কগুচ্ছ। তো সর্বপ্রথম এমসিকিউটা দেখো কি বলা হয়েছে, যে কোনো বস্তু টি সময়ে এন সংখ্যক কম্পন সম্পন্ন করলে এর কম্পাঙ্ক কত। তো চলো আমরা আগে জানার চেষ্টা করি কম্পাঙ্ক জিনিসটা কি। এটা তুমি যদি বেসিকটা জানো তাহলে সূত্র ডেভেলপ করা কোনো ব্যাপারই না। কম্পাঙ্ক মানে হলো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয়, ঠিক আছে? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন। দেখো আমি ধরো একটা তরঙ্গ আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। আরেকটা ধরো পূর্ণ তরঙ্গ। এখন ফর এক্সাম্পল এইখান থেকে এইখানে আসতে ফর এক্সাম্পল আমার লাগে 4 সেকেন্ড ধরো। তাহলে টি এর মান যদি 4 সেকেন্ড হয় তাহলে বলো তো 1 সেকেন্ডে তুমি কয়টা এখানে পূর্ণকম্পন পাইছো? দেখো এখানে 4 সেকেন্ডে পূর্ণকম্পন কয়টা পাইছো? 1 2 পূর্ণকম্পন 4 সেকেন্ডে পূর্ণকম্পন পাইছো কয়টি? 2টি, ঠিক আছে? তো আমাদের সংজ্ঞা কি ছিল? প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন হয় তাহলে প্রতি মানে কি 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন কয়টা? 2/4। আমরা আনসার পাবো 0.5 এবং কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম? এই 2 এটা আমরা কোথা থেকে পেলাম বলো তো? এটা পাইছে কম্পন সংখ্যা, এটাই হচ্ছে n। আর 4 কোথা থেকে পেলাম? এটা তো হচ্ছে আমাদের কি সেকেন্ড টাইম। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? f সমান n/t। ক্লিয়ার? তাহলে এখানে খুঁজে বের করো তো কোনটা অপশনের সাথে মিলতেছে। অপশন বি এর সাথে মিলতেছে, f = n/t। তারপর প্রশ্ন, একটি পূর্ণ কম্পনে টি সময়ে দশার পরিবর্তন যদি 2π হয় তাহলে কৌণিক কম্পাঙ্ক কত হবে? তোমাকে আগে জানতে হবে কৌণিক কম্পাঙ্কটা কি। দেখো এতক্ষণ আমরা শুধু কম্পাঙ্ক শিখছি, এখন শিখবো কি কৌণিক কম্পাঙ্ক। এখন কোনো কিছু কৌণিক কখন হয় বলো তো? যখন তার একটা ঘূর্ণন হয়, ঠিক আছে? তো কৌণিক কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক যেহেতু বলছে সো একটা এফ থাকবে। কৌণিক বলতে আসলে কি বোঝায়? যখন তুমি একটা পূর্ণ কম্পন করে ফেলো তখন তুমি রেডিয়ানে যত হয় তার সাথে গুণ করে দিবা। তো একটা পূর্ণ কম্পন হলো আমাদের 360 ডিগ্রি মানে 2π, তাহলে জাস্ট 2π দিয়ে গুণ করে দিবে, শেষ। এইটাই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তাহলে কৌণিক কম্পাঙ্ক ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ওমেগা সমান 2πf। পরের প্রশ্ন, কোন তরঙ্গের কম্পাঙ্ক যদি f হয় এবং পর্যায়কাল যদি t হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে? তো তার মানে টি এর সাথে এফ এর সম্পর্ক, তো টি মানে হইতাছে 1/f। এখন বলতে পারো কেন? কারণ পর্যায়কালের সংজ্ঞাই হলো প্রতিটা দোলন হইতে যে সময় লাগে। খেয়াল করো, প্রতিটা দোলন হইতে যে সময় লাগে, তার মানে বড় হাতের টি এর ফর্মুলা হইতাছে t/n। আর ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমরা শিখছিলাম কি? প্রতি সেকেন্ডে যতগুলো দোলন হয়, তার মানে n/t ছিল। একটু চিন্তা করে দেখো, এই রাশিটা আর এই রাশিটা একটা একটা উল্টা না? এখানে t/n, এখানে n/t। তাহলে আমরা তো এইটা বলতেই পারি t = 1/f। তাহলে সঠিক উত্তরটা পেয়ে গেলাম, t = 1/f। 4 নম্বর, কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, কম্পাঙ্ক যদি f হয় এবং তরঙ্গ বেগ যদি v হয় তাহলে সঠিক সম্পর্ক কোনটা? তো তুমি এটা বেসিক একটা ইকুয়েশনটা মনে রাখবা। তরঙ্গের বেসিক ইকুয়েশন হচ্ছে v = f λ। এটা দিয়ে অনেক ম্যাথ আমরা সামনে করব, মুখস্থ রাখবা যে কোন তরঙ্গের বেগ সমান সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা কোনটা হবে? অপশন সি হবে। আচ্ছা, তারপর দেখো কি বলা হয়েছে, যে নিম্নের কোনটি, হ্যাঁ নিম্নোক্ত তরঙ্গের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়। তোমাকে আগে জানতে হবে তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ মূলত 2 প্রকার। নাম্বার 1 অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এবং নাম্বার 2 অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এই যে আমি কিছুক্ষণ ধরে যা পড়াইলাম এগুলো সব অনুপ্রস্থ তরঙ্গ। তার অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু দেখো তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাত এটা থাকে। আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে ধরো ফার্স্টের দিকে ধরো অনেক হালকা ছিল, পরে আস্তে আস্তে সেটা ঘন হইলো, পরে আবার হালকা, আবার ঘন হইলো। এটার সাথে এটা মিলাও তো। দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, সো আস্তে আস্তে সেটা ঘন হইতেছে, পরবর্তীতে সে আবার হালকা হচ্ছে, তারপর আবার ঘন হচ্ছে। তাহলে এই যে সে হালকা, তারপর ঘন, তারপর হালকা, তারপর ঘন, এটার সাথে মিল পাইতেছো না? এই যে আস্তে আস্তে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, তার মানে
তার মানে এই যে হালকা এবং ঘন এইটা পুরোটা হইতেছে একটা পূর্ণ কম্পন, আবার হালকা ঘন এটা আরেকটা পূর্ণ কম্পন। হ্যাঁ, এবার তুমি মিলে পড়তে পারো এটার সাথে মিলে। তো অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো, এইটা এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, তাহলে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবা 0 ডিগ্রি, আর অনুপ্রস্থের ক্ষেত্রে 90 ডিগ্রি। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি লম্ব বরাবর, আর এটা হচ্ছে সমান্তরাল বরাবর। তো এখন উদাহরণ হিসেবে যদি বলি, মুখস্থ রাখবা আমি যে কথা বলতেছি যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে আমার ভোকাল কর্ড থেকে, সাউন্ড ক্রিয়েট হচ্ছে, এই সাউন্ডটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে আগাইতেছে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ হইতেছে শব্দ। আর অনুপ্রস্থ তরঙ্গ উদাহরণ হইতেছে বিভিন্ন আলো আছে না, আলো কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, কারণ আলোর কিন্তু অপবর্তন ঘটে। ওকে, তারপরে হচ্ছে বেতার, এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। তারপর পানি, পানি কিন্তু দেখবে এইভাবে ঢেউ খেলে আকারে যায়, এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আলো, আলো, বেতার এবং পানি এগুলো অনুপ্রস্থ তরঙ্গ। আর স্যার বলছে অনুপ্রস্থ তরঙ্গ নয়, তার মানে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কে হবে বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কে হবে? শব্দ তরঙ্গ। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত তরঙ্গের কোনটি লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ? তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেক নাম হলো লম্বিক। ক্লিয়ার? লম্বিক। আচ্ছা, এটা ডেন্টাল দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ডে আসছে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা একটু আগেই পড়ছি, শব্দ যে সাউন্ডটা যে ক্রিয়েট হয় এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে আগাতে থাকে। তাহলে আনসারটা কি হবে? শব্দ তরঙ্গ। তারপর নিচে কোন কম্পাঙ্কের একক, অলরেডি আমরা পড়ছি হার্জ, অপশন ডি। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক নয়? তরঙ্গ দৈর্ঘ্য, দেখো লাস্টে একটা দৈর্ঘ্য আছে, এবং দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। ঠিক আছে, এসআই একক মিটার। হ্যাঁ, এখন ওনারা তো এসআই একক বলে নাই, তাহলে ওনারা বলছে যে কোনো একক। হ্যাঁ, দৈর্ঘ্যের যে কোনো একক। খেয়াল করো, সেন্টিমিটার কিন্তু দৈর্ঘ্যের একক, মিটার কিন্তু দৈর্ঘ্যের একক, মাইক্রোমিটার কিন্তু দৈর্ঘ্যের একক, কিন্তু হার্জ কিন্তু দৈর্ঘ্যের একক না, এটা কম্পাঙ্কের একক। ওনারা চাইছে দৈর্ঘ্যের একক নয়। তারপর 9 নাম্বার, কোন তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলে? ধরো কোন একটা তরঙ্গ গতিপথ এভাবে যাচ্ছে, এটা কিন্তু সমদশা। কেন? এদের ডিস্টেন্স গুলো দেখো সেম, তো তুমি যদি গ্রাফ আঁকো তাহলে তারা অ্যাঙ্গেল গুলো সেম থাকবে। তাহলে এই যে এইটা এটা 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 একইভাবে আগাইতেছে, তাহলে তাদের মুখটা সেম, সো তাদের তরঙ্গ মুখটা সেম। ক্লিয়ার? একই দশা যদি আগায় তাহলে তরঙ্গ মুখ সেম। 3টি সুরশলাকা নেওয়া হলো, কয়টা নেওয়া হলো? 3টা, যাদের কম্পাঙ্ক যথাক্রমে 105 হার্জ, 315 হার্জ এবং 525 হার্জ। তাহলে আমি তাদের নামগুলো যদি দিয়ে দিই, প্রথম সুরশলাকার ফ্রিকোয়েন্সি হচ্ছে 105 হার্জ, দ্বিতীয় সুরশলাকার ফ্রিকোয়েন্সি হচ্ছে 315 হার্জ, তৃতীয় সুরশলাকার ফ্রিকোয়েন্সি হচ্ছে 525 হার্জ। 3টা গেল। বলছে শলাকা 3টি দিয়ে বায়ুতে শব্দ সৃষ্টি করলে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তার মানে স্যার এখানে চাইতেছে λ1 অনুপাত λ2 অনুপাত λ3, এটা কত? ঠিক আছে, এটা আমরা ইজিলি বের করতে পারবো। স্যার f1 অনুপাত f2 অনুপাত f দিয়ে দিয়েছে। কেমনে? 105 অনুপাত 315 অনুপাত 525, এটা স্যার দিয়ে দিছে। এখন একটা চিন্তা করে দেখো, v ইকুয়াল টু f ল্যামডা। হ্যাঁ, তাহলে ল্যামডা ইকুয়াল কত হবে? v বাই f। এখানে তো ভেলোসিটি তো ফিক্সড, কারণ তুমি তো সাউন্ডই ক্রিয়েট করছো, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তাহলে ল্যামডার সাথে f এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে f এখানে যা দেওয়া আছে ল্যামডা হইব তার উল্টায় দিলেই হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে হলো যেটা পরে থাকবে সেটা সামনে নিয়ে আসবে, যেটা সামনে থাকবে সেটা পরে নিয়ে যাবা। তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলো তো? 525টা সামনে আসবে, তারপরে 315, তারপরে 105, জাস্ট ঘুরে দিচ্ছি। এখন এই পুরো জিনিসটাকে 105 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর নিতে পারো বা মুখোমুখি করতে পারো। 525কে 105 দিয়ে ভাগ করলে 5 হয়, 315কে 5 যদি তুমি সব 5 না 105 দিয়ে ভাগ করবা আর কি। হ্যাঁ, 525কে 105 দিয়ে ভাগ করলে 5 হয়, 315কে 105 দিয়ে ভাগ করলে 3 হয়, 105কে 105 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে আনসারটা হবে 5:3:1। তারপর যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, এটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে সমকোণ হলে গ্রাফ কিন্তু এরকম হয়। ঠিক আছে, এবং এই গ্রাফকে আমরা বলে থাকি অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ক তরঙ্গ। অনুপ্রস্থের আরেক নাম কি? আর্ক তরঙ্গ। আর দীর্ঘ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেক নাম হচ্ছে দীর্ঘ তরঙ্গ। আচ্ছা, তারপর যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্রসর হয়, সেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেক নাম হইতেছে গিয়ে দীর্ঘল তরঙ্গ। আচ্ছা, তারপর আর তরঙ্গ চেনা যায় নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা? দেখো, আর তরঙ্গ মানে কোনটা? ওই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জানি কোন ধর্ম? এটা হচ্ছে আলোর ধর্ম। আলো কোন ধরনের তরঙ্গ? সমবর্তন। তার মানে সমবর্তন দিয়ে আমরা কি চিনতে পারতাছি? আর তরঙ্গ চিনতে পারতাছি।
ক্লিয়ার? তাহলে সমবর্তন আছে কি দেখো তো অপশনে, আমাদের এখানে সমবর্তন আছে। সমবর্তন শুধুমাত্র আলোর বৈশিষ্ট্য, এবং আলো কিন্তু আর তরঙ্গ আকারে যায়। তারপর নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? দেখো সাউন্ড যেটা ক্রিয়েট হইতেছে সেটা আমাদের ভোকাল কর্ড থেকে ক্রিয়েট হইতেছে, ঠিক আছে? তো এই যে অনুদৈর্ঘ্য যে তরঙ্গগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? তাহলে যদি আমরা একটু খুঁজি, এখানে তুমি দেখবা অনুদৈর্ঘ্য তরঙ্গটা কে। এখানে শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, একবার চোখ বন্ধ করে, এটা আমরা আজকে আরেকটু আগে বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ টপিক পড়ানোর সময়। এটা কিন্তু অনুদৈর্ঘ্য না। আলোক তরঙ্গটা কি? অনুপ্রস্থ। বেতার তরঙ্গটা কি? অনুপ্রস্থ। এক্স রশ্মিটা কি? অনুপ্রস্থ। হ্যাঁ, আমাদের অনুদৈর্ঘ্যটা দরকার, আর অনুদৈর্ঘ্য হচ্ছে শব্দ তরঙ্গ। তারপর 15 নম্বর এমসিকিউ, 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ এত হলে কম্পাঙ্ক কত? তো আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, কম্পাঙ্ক মানে এফ জানতে চাওয়া হয়েছে, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, ঠিক আছে? তো ভি এর মান হচ্ছে 300 এবং ল্যামডার মান হচ্ছে 2, 300 বাই 2 করলে 150, সো আনসারটা হবে 150 হার্জ। তারপরের প্রশ্ন, যখন শব্দ বায়ু থেকে পানিতে প্রবেশ করে তখন বদলে যায় কোনটি? দেখো শব্দ বায়ু থেকে পানি, তো বায়ু থেকে পানি মানে কি? ধরো এটা আমাদের সারফেস, হ্যাঁ, এখানে হচ্ছে পানি আছে, হ্যাঁ, তো তুমি এ মাধ্যম থেকে বি মাধ্যমে চলে যাচ্ছ, যেখানে এই মাধ্যমটা হচ্ছে হালকা, হালকা থেকে তুমি ঘনতে চলে যাচ্ছ। তো এখানে কি ঘটনা ঘটবে বলো তো? যখন হালকা থেকে ঘন অর্থাৎ ভিন্ন মাধ্যমে ঢুকে যাচ্ছে, তখনও তো সেটা শব্দই থাকবে, তাই না? নাকি সেটা শব্দ থেকে আলো হয়ে যাবে? না, যদি সাউন্ডটা এভাবে আসে, এটা কিন্তু আলো না যে সে বাইকে যাবে, ব্যাপারটা হচ্ছে সেইভাবেই যাবে, কিন্তু কাহিনীটা হলো এখানে সে হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাইলে 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 এখানে কিন্তু আমাদের বেগটা সেম থাকবে না। কারণ আমরা জানি যে পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, কিন্তু লোহাতে আবার অনেক বেশি, 5221। তার মানে মাধ্যম চেঞ্জ হলে অবশ্যই বেগ চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে বেগ অবশ্যই চেঞ্জ হবে, মাধ্যম চেঞ্জ হলে কি হবে? বেগ অবশ্যই চেঞ্জ হবে। কম্পাঙ্ক চেঞ্জ হবে না, কারণ কি? কম্পাঙ্ক ডিপেন্ড করতেছে সোর্সের উপর। তো আমাদের এখানে সোর্স হালকা মাধ্যম হোক ঘন মাধ্যম হোক সেমই তো। শব্দ যখন আমি চিল্লায় যখন আওয়াজ করব, তখন বায়ু মাধ্যম হয়ে ধরো পানি মাধ্যমে গেল, তো আমার কি সাউন্ড থেকে কি লাইট হয়ে যাবে? না। তার মানে যেই জিনিসটা ছিল সেই জিনিসটাই তো আছে, সে যাচ্ছে ভিন্ন মাধ্যমে, বাট যেই জিনিসটা যাইতেছে সে তো সেম। তাহলে আমরা বলবো ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আমাদের এখানে বলছে বদলে যায়, এটা তো বদলে যায় না, কম্পাঙ্ক বদলে যায় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, আগে তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল, মাধ্যম চেঞ্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, এটা আলোর ক্ষেত্রে সেম কাহিনী। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। এরপর 17 নম্বর এমসিকিউ, একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে, তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তাহলে চেঞ্জ হয়ে যায় কোনটা কোনটা? ভি চেঞ্জ হয়ে যায় এবং ল্যামডা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ভি এবং ল্যামডা চেঞ্জ, ভি এবং ল্যামডা চেঞ্জ, এটা মনে রাখবা। আর এফ হইতাছে আনচেঞ্জড এবং এফ হচ্ছে আনচেঞ্জ। তাহলে আমরা কোনটা লিখবো বলো তো? এই যে ভি এবং ল্যামডা, হ্যাঁ, এই দুইটা হবে চেঞ্জড। তারপরে প্রশ্ন, 300 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের পানি ও বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16। তার মানে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত আগে সেটা আমরা লিখি ল্যামডা ডাব্লিউ পানিতে, বাতাস সেটা কত? ল্যামডা এ, ঠিক আছে? তো এই দুইটার পার্থক্যটা সারে দিয়েছে 4.16। এখন পার্থক্য বলতে কি বোঝায়? পার্থক্য বলতে এইটা বোঝায়, ঠিক আছে? আবার পার্থক্য বলতে এইটাও কিন্তু বোঝায়, এখন কোনটা আমি জানি না, হ্যাঁ। আচ্ছা, বলছে শব্দের গতি বাতাসে 352 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের গতি দিয়ে দিছে ভি এর মান 352, বাতাসে যেহেতু বলছে সো বি এ। তারপর এখানে কি বলছে? পানিতে শব্দের গতি কত? তো পানিতে মানে হচ্ছে ভি ডাব্লিউ কত? তো এই জিনিসটা একটু ঝামেলা লেগে গেছে যে আমরা আসলে কোনটা ধরে ম্যাথ করবো, এটা নাকি এটা। এটা আমি সলিউশন দিয়ে দিচ্ছি। তো আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, আমরা সহজ বাংলা ভাষায় যেহেতু ল্যামডা নিয়ে আমরা একটু ঝামেলা পড়ে গেছি, তো ল্যামডা কে বড় সেটাকে খুঁজে বের করতে হবে, যে ল্যামডা ডাব্লিউ বড় নাকি ল্যামডা এ বড়। তো দেখো ল্যামডাটা কে বড় সেটা ডিপেন্ড করতেছে ভি এর উপর, যার ভি বেশি তার ল্যামডা বেশি। সহজ বাংলা ভাষায় তুমি চিন্তা করো তো, পানি এবং বাতাসের মধ্যে কার ভি বেশি? কার ভি বেশি? বাতাসের চাইতে পানির ঘনত্ব বেশি, যার ঘনত্ব বেশি সেখানেই তো বেগটা বেশি হবে, তাই না? বাতাস তো একবার নর্মাল, আর হচ্ছে ঘনত্ব স্ট্যান্ডার্ড 1, কিন্তু পানির তো ঘনত্ব আরো বেশি, ঠিক আছে? বাতাসের ঘনত্ব আরো কম। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে অবশ্যই অবশ্যই পানিতে বেগটা বেশি, তাহলে ভি ডাব্লিউটা বড় হবে। ভি ডাব্লিউ বড় মানে কি? এইটা ধরে আমরা ম্যাথ করব, এটা ধরে ম্যাথ করব না। ক্লিয়ার? তো এটা ধরে যদি ম্যাথ করি কি লিখতে পারি? ভি ডাব্লিউ মাইনাস, আরে ল্যামডা ডাব্লিউ
মাইনাস ল্যামডা এ ইজ ইকুয়াল টু 4.16, আর এই ইকুয়েশন থেকে আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো যে ল্যামডা সমান সমান ভি বাই এফ। ওকে, তাহলে ল্যামডা ডাব্লিউ এর জায়গায় কি লিখতে পারি, ভি বাই এফ। তবে এইখানে তুমি এফ এর নিচে ডাব্লিউ লেখার দরকার নাই, কারণ শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে এফ চেঞ্জ হয় না, ভি চেঞ্জ হয় বাট এফ চেঞ্জ হয় না। তাহলে ভি এর নিচে তুমি ডাব্লিউ লিখবা, বাট এফ এর নিচে ডাব্লিউ লেখার দরকার নাই। সেম ভাবে ল্যামডা এ কত হবে বলো তো, ভি এ ডিভাইডেড বাই এফ। ঠিক আছে, আচ্ছা, তো এইখান থেকে যদি এফ কমন নেই, 1/f কমন নেই, তাহলে কি দাঁড়ায়, ভি ডাব্লিউ মাইনাস ভি এ, হ্যাঁ, সমান সমান কত, 4.16। আচ্ছা, তো এখন স্যারে কিন্তু একটা মান দিয়ে দিছে, সেটা কি, ভি এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, তাহলে আমার ভি ডাব্লিউটা দরকার, তাই না? আচ্ছা, এখন কথা হইতেছে এফই তো জানি না, তো এফটা কেমনে বের করবো? এই যে এই জায়গা থেকে দেখো তো এফ বের করা যায় কিনা। আমরা হচ্ছে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ, হ্যাঁ, এফ জানি তো, এফও দিয়ে দিছে, তাহলে তার কোনো প্যারাই নেই, তাহলে আর কোনো প্যারা নেই, এফ যেহেতু দিয়ে দিছে আমরা বসাই ফেলি। তাহলে এটা লিখতে পারি যে ভি ডাব্লিউ মাইনাস ভি এ সমান সমান, কোনাগুনি যদি গুণ করি এফ এর সাথে 4.16 গুণ যাবে, এফ এর মান হইতেছে 300 গুণন 4.16। তাহলে স্যার যেহেতু বের করতে বলছে ভি ডাব্লিউ, তাহলে ওই পাশে নিয়ে গেলে ভি এ যোগ হবে, হ্যাঁ, তাহলে 300 গুণন 4.16 যোগ ভি এ, ভি এর মান কত দিচ্ছে দেখো, 352। এখন তোমার হাতে ক্যালকুলেটর নিয়ে টাস করে ফেলতে হবে। তো আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি, ফার্স্টে লিখবো 300 গুণন 4.16, ঠিক আছে, এটার সাথে যোগ দিয়ে দিব হচ্ছে 352, এটা আমার আসতে আছে 1600। তাহলে আনসারটা হচ্ছে কোনটা বলো তো, অপশন সি। সো 1600 মিটার পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না? খেয়াল করো, শব্দ দ্বারা প্রদর্শিত হয় না, আমরা একটু আগে একটা পড়ছিলাম সমবর্তন ছিল, ওটা কিন্তু শব্দ দিয়ে হয় না, এটা আলো দিয়ে হয়। তো সমবর্তন কি আছে? হ্যাঁ, অপশন সি এর মধ্যেই সমবর্তন আছে। আচ্ছা, তারপর শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, শব্দকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ কি? কারণ সমবর্তন হলো অনুপ্রস্থের একটা ক্যারেক্টারিস্টিক, আর শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্যের উদাহরণ। তাহলে কারণ এই ধরনের তরঙ্গটা কি, এই ধরনের তরঙ্গ হচ্ছে, এই খেয়াল করো, শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এই ধরনের তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে কতটুকু দূরত্ব যায়? 1080 মিটার যায়। তার মানে এটা কিন্তু দূরত্ব দিয়ে দিচ্ছে স্যারে, ঠিক আছে, এখানে যে ভ্যালুটা দিচ্ছে এটা দূরত্ব এস, তাহলে এস সমান সমান 1080 মিটার। কতক্ষণে যায়? 3 মিনিটে, তার মানে টি সমান সমান 3 গুণন 60, তার মানে 180 সেকেন্ড। আচ্ছা, তো তুমি এস জানো, টি জানো, তাহলে আরামসে এস এগুলো ভিটি, তাহলে ভি করলে কত, এস বাই টি, হ্যাঁ, যদি মান বসায় দাও 1080 ডিভাইডেড বাই 180, এই মানটা যদি তুমি বসায় দাও, তাহলে যে মানটা পাবা সেটাই হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, 1080 ভাগ 180, এটা তোমার আসবে 6, তার মানে 6 মিটার পার সেকেন্ড বেগে ও আগাইতেছে। এ শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার, তার মানে স্যার ল্যামডা দিয়ে দিছে, 60 সেন্টিমিটার মানে কি 0.6 মিটার। ওকে, এই তরঙ্গের পর্যায়কাল কত? তার মানে স্যার বড় হাতে টি বের করতে বলতেছে। তো আমরা সবাই জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, আবার এটাও জানি এফ ইকুয়াল টু 1/t। তো স্যার যেহেতু টি বের করতে বলছে, তাহলে টি এর পাশে নিয়ে গেলে কি দাঁড়ায়, উপরে থাকতেছে ল্যামডা আর নিচে থাকতেছে ভি। তো ল্যামডার মানটা আমরা জানি 0.6 আর ভি এর মানটা 6, 0.6 ডিভাইড বাই 6 করলে কত হয়? 0.1। আর টি মানে কি? এটা একটা টাইম, সো এটা আনসার হবে সেকেন্ড এককে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, 0.1 সেকেন্ড। পরের ম্যাথটা দেখো কি বলা হয়েছে, যে পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। মানে কি, পি মাধ্যমে বেগ, তার মানে ভিপি এটা কত 300, আর কিউ মাধ্যমে বেগ এটা কত 350। তাহলে দেখো তো বেগ কার বেশি? কিউ মাধ্যমের বেগ বেশি। ওকে, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1। এটা মানে কি? এটা মানে হচ্ছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, অথবা কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এখন কোনটা হবে এটা বুঝতে গেলে আমাদের আগে দেখতে হবে যে ইকুয়েশন কি বলতেছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তো যার ভি বেশি তার ল্যামডা বেশি, এটা তো সহজ হিসাব। তো আমরা এই দুটো থেকে দেখে বুঝতে পারতেছি কিউ এর ভি বেশি, তাহলে কিউ এর ল্যামডা বেশি, তার মানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইজ ইকুয়াল টু 0.1, যে বড় সে তো সামনেই থাকে। আচ্ছা, আবার এখান থেকে কি লিখতে পারি, ল্যামডা সমান সমান কত, ভি বাই এফ, তার মানে কিউ মাধ্যমের ল্যামডাটা কত হবে বলো তো, ভি মাধ্যমের
হচ্ছে কিউ ডিভাইড বাই এফ, ঠিক কিনা? কিউ মাধ্যমের ভি ডিভাইড বাই এফ। ওকে, তাহলে আমরা এখানে এখন একটা কাজ করতে পারি, সেটা হলো এই ডেটাটা এখানে বসায় দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? ভি কিউ বাই এফ, সেম ভাবে ভিপি বাই এফ ইজ ইকুয়াল টু 0.1। এখন যদি 1/f কমন নিয়ে নিই তাহলে কি থাকে? ভি কিউ মাইনাস ভিপি। ভি কিউ এর মান তো জানি 350, আর ভিপি এর মানও জানি 300, ডান পাশে 0.1। তাহলে এফ যদি বের করতে চাই, এফ কিউ পাশে পাঠিয়ে দিব, বাম পাশে হলো 50, আর 0.1কে ডান থেকে বামে নিয়ে আসবো। এফ কে নিয়ে যাবো বাম থেকে ডানে, আর 0.1কে আনবো ডান থেকে বামে। তাহলে 0.1 নিচে আর এফটা থাকবে ওই পাশে। তাহলে এফ এর মান কত দাঁড়াচ্ছে বলতো? 500। ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। এবং স্যার বলছে 55 কম্পনে কিউ মাধ্যমে কতটুকু যায়। তাহলে আমরা কিউ মাধ্যমে বেগটাকে বের করে নিই, চলো। তো কিউ মাধ্যমে বেগ কিভাবে বের করবো? যেখানে সাইজ করা আছে খেয়াল করে দেখো, বেগ তো জানি, কিউ মাধ্যমে বেগ তো জানি আমরা, ল্যামডা বের করি, চলো। যেটা আননোন সেটাই বের করি। তো কিউ মাধ্যমে বেগ তো দেওয়া আছে 350, আর এফ তো দেওয়া মাত্র বের করছি 500। 50 দিয়ে কাটারি করলে এটা কত হয়? এটা 7 হয়, আর এটা 10 হয়, মানে 0.7। এখন তোমার কোয়েশ্চেন, স্যার কেন ল্যামডা কিউ বের করলেন? উত্তরটা খুবই সোজা, সেটা হচ্ছে কত দূর গেছে সেটা বের করার জন্য। আমরা জানি ল্যামডা মানে হলো একটা পূর্ণ কম্পন হইলে সে যত দূর যায়। তাহলে তুই কি একটু এটা সলভ হয়ে যাবে যে একটা পূর্ণ কম্পনে সে যায় হলো 0.7 মিটার, ঠিক আছে? কারণ আমরা তো ল্যামডা বের করছি কিউ মাধ্যমের জন্য, এখানে কিউ মাধ্যমের জন্যই বলছে। তাহলে 55টা পূর্ণ কম্পনে কত দূর যাবে? 55 গুণন 0.7, ঠিক কিনা? এখন চলো এটা রাফ করি। 55 গুণন 0.7, 5 7 35 5 হয় থেকে কত? 3, 35 আর 3 কত? 38। তারপর একটা 0 দিব, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? আর তো কিছু লাগতেছে না, তাই না? তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে হচ্ছে আমার 38.5। ওকে, তাহলে আনসারটা হবে 38.5। দেখো তো অপশনে আছে কিনা? হ্যাঁ, অপশন সি এর মধ্যে আছে, সো কারেক্ট আনসার হবে অপশন সি। তারপরে প্রশ্ন, সমুদ্রে নোঙর করা একটি জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেন যে ঢেউয়ের শীর্ষগুলো পরস্পর থেকে 16 মিটার দূরে। দেখো ঢেউয়ের শীর্ষ পরস্পর থেকে 16 মিটার দূরেটা মানে কি? যদি আমরা চিত্রটা আঁকি, এই যে ঢেউয়ের শীর্ষ এটা আর এটা, হ্যাঁ, এটা 16 মিটার দূরে। তো আমরা জানি যে শীর্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ল্যামডা। ক্লিয়ার? এবং প্রতি 2 সেকেন্ড পর পর একটা ঢেউ আসতেছে, তার মানে আমাদের যে পর্যায়কাল টি সেটা হলো 2, আর এটাও ল্যামডাও তো দিয়ে দিছে 16, ল্যামডা হইতেছে 16। প্রশ্নে কি চাইছে? প্রশ্ন বলছে ঢেউগুলোর বেগ কত। তো বেগের বেসিক ফর্মুলা কি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এফ ইজ ইকুয়াল টু আবার কি? 1/t। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? ল্যামডা বাই টি দাঁড়াচ্ছে। ল্যামডার মান হলো 16, আর টি এর মান হচ্ছে 2, তাহলে আনসারটা দাঁড়াবে 8, ঠিক আছে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে অপশন এ। তারপরের প্রশ্ন, কোনো মাধ্যমের 640 হার্জ ও 480 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত? খেয়াল করো, এখানে কিন্তু বইলা দিছে শব্দের বেগ কত, ওই মাধ্যমে শব্দের বেগ কত। তাহলে এখানে দুইটা আলাদা আলাদা মান দিছে, এগুলো কিসের মান? এগুলো এফ এর মান। এই যে দেখো 640, এটা হচ্ছে F1 এর মান 640, তারপর 480 এটা কি? এটা F2 এর মান। তাহলে এখানে আমাদের তরঙ্গই আলাদা, আমাদের যে তরঙ্গটা ক্রিয়েট হয়েছে তরঙ্গই আলাদা। যেমন হচ্ছে পুরুষ আর ধরো নারী, হ্যাঁ, নারীদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বেশি হয়ে থাকে। তো ধরো এটা নারীর একটা সাউন্ড, এটা হচ্ছে পুরুষের একটা সাউন্ড, তাহলে সাউন্ডই তো ডিফারেন্ট, তাহলে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে। গেল ডিফারেন্ট হলো। আগের অঙ্কগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি সেম ছিল, কারণ সাউন্ড একটা ছিল, সাউন্ড একটা বাট মাধ্যম দুইটা ছিল। আচ্ছা, তারপর কি বলছে? কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাদের সোর্সই ডিফারেন্ট, ল্যামডাও ডিফারেন্ট। ক্লিয়ার? কিন্তু ভি ডিফারেন্ট হবে না, কারণ এখানে মাধ্যম কিন্তু একটা, মাধ্যম দুইটা না। যদি মাধ্যম একাধিক হয় তাহলে ভিউ হবে একাধিক, কারণ আমাদের এখানে মাধ্যম তো একটাই। কোনো পানির কথা বলছে এখানে, অন্য কোনো মাধ্যমের কথা বলছে, দ্বিতীয় কোনো মাধ্যম এখানে আছে নাই, তাহলে এখানে ভেলোসিটি একটাই। ঠিক আছে, এখন আমার কথা হইলো, বুঝলাম ভেলোসিটি একটা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই জিনিসটা কেমনে আইডেন্টিফাই করবো যে 1 মিটার? এটা উত্তরটা খুবই সহজ। তুমি এখান থেকে দেখো যে ল্যামডা সমান সমান কত? ভি বাই এফ। তাহলে ল্যামডার সাথে এফ এর সম্পর্ক এরকম ব্যস্ত অনুপাতিক, তাহলে যার ফ্রিকোয়েন্সি কম তার ল্যামডা বেশি। সহজ হিসাব। তাহলে আমরা খুঁজবো কার ফ্রিকোয়েন্সি কম, এই দুটোর মধ্যে কার ফ্রিকোয়েন্সি কম? দ্বিতীয় মাধ্যমের, তাহলে এটা ল্যামডা বেশি।
তাহলে এটা ল্যামডা বেশি মানে কি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 সমান সমান 1 মিটার। তুমি বলতে পারতা ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে, আপনি কেন ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 লিখেন নাই? ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 লিখলে আমি তো ল্যামডা 1 কে বড় বলে ফেলতেছি, ল্যামডা 1 তো বড় না, কারণ আমি এখান থেকে প্রমাণ পাইলাম এফ এর মান কম হইলে ল্যামডার মান বেশি হয়। তো এফ এর মান কম কোনটা? 1 নাম্বার না তো 2 নাম্বারটা, এই জন্য ল্যামডা 2টা আগে হবে। যাই হোক, তো আমরা তাহলে ল্যামডা তো জানলাম ভি বাই এফ, তাহলে ভি লিখলাম আর এফ এর জায়গায় লিখবো F2, কারণ ল্যামডা 2 তো তাহলে F2 হবে। এখানেও সেম F1। স্যার এখানে ভি চাইছে তো ভি যদি কমন নিয়ে নিই তাহলে 1 বাই F2, F2 মান হচ্ছে 480 মাইনাস 1 বাই 640 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে তুমি ক্যালকুলেটারে ভি পেয়ে যাবে। ওকে, তাহলে ক্যালকুলেটার নাও, নিয়ে এটা করে ফেলো, কিছুই না, এটা ওই পাশে নিলে খালি ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটার নিচ্ছি, নিয়ে লিখো হচ্ছে 1 বাই 480 যোগ যোগ না বিয়োগ 1/640, এরপরে এটা ওকে ইনভার্স করা লাগবে। এটা আমার আসতেছে 1920, ঠিক আছে 1920। তাহলে এটা হ্যাঁ অপশন বি এর মধ্যে একটা কারেক্ট আনসার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, বইটি আসছে 2023-24 সালে, কোন তরঙ্গকে সমবর্তিত করা যায় না? সমবর্তিত করা যায় আর তরঙ্গকে, তাহলে যাবে না নিশ্চয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে একজনই আছে, সেটা কে? শব্দ তরঙ্গ। আর বাকি যতজন আছে সবাই কি অনুপ্রস্থ তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত হলো 5:6। তা কম্পাঙ্কের অনুপাত মানে কি? F1:F2 সমান সমান 5:6। তারা কি চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা হলো ভি বাই এফ, তাহলে ল্যামডার সাথে এফ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হলে তুমি উল্টাই দিবা, তাহলে 5/6 কি হয়ে যাব? 6/5 হয়ে যাব। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ। তারপরে প্রশ্ন, এসআই ইউনিটে হার্জ কোন রাশির একক? কম্পাঙ্কের একক। এটা কিন্তু আমরা অলরেডি সলভ করছি, ঠিক আছে। সো অপশন সি হবে গিয়ে কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের হচ্ছে ক গুচ্ছের সর্বশেষ ম্যাথ। আমরা পরবর্তী ভিডিওতে খ গুচ্ছ সলভ করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।